This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ফরহাদ মাজার দুদিন আগে কি বলেছিলেন, কত প্রশংসা করেছিলাম। তিনি প্রবলভাবে আমাদের সামনে মুক্তমনা এবং ন্যায্য কথা বলার মতো সাহসের অধিকারী বলে নিজেকে মোহাম্মদ ইউনূসের সামনে তুলে ধরেছিলেন। আর তিনি শুনলেন তো, এপার বাংলা ওপার বাংলা সব জুড়ে টুড়ে, মানে তার মধ্যে হিন্দু মুসলিম টেনে যত রকম উস্কানি দেওয়া যায় সেটাই দিয়ে গেলেন, সংখ্যার বিচার করলেন। কয়েকদিন আগে তো এই না বললেই নয়তে জনাব ফিরহাদ হাকিম আপনার বক্তব্যকেও অত্যন্ত সময়োপযোগী আর পরিণত মনস্ক বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলাম। মাত্র গতকাল বাংলাদেশে বড়দিন পালনে নিষেধাজ্ঞা নিয়ে আপনি প্রকাশ্যে যা বলেছিলেন সেই বক্তব্যেরও তো তারিফ না করে উপায় নেই। আজকে সেই বক্তব্যগুলো যখন শুনছি, বিশ্বাস করুন খুব অবাক লাগছে। আপনিই বলেছিলেন কি ওই কথাগুলো যেগুলো শুনেছিলাম? আমরা বাঙালিরা এপার বাংলার হোক ওপার বাংলার কিসের জন্য বিখ্যাত? আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ভ্রাতৃত্ব, এটার জন্য আমরা বিখ্যাত। আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা, সেটাকে হীন করছে। এই বক্তব্যের প্রশংসা করেছিলাম এই জন্য যে ভেতরে ভেতরে না খুব স্বস্তি আর শান্তিবোধ করছিলাম এবং একটা শক্তি পাচ্ছিলাম। কি ভাবছিলাম জানেন? ভাবছিলাম এই রকম পরিস্থিতি তো ঘোলা জলে মাছ ধরার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতারা কি অদ্ভুতভাবে পরিণত মনস্কতার পরিচয় রাখছেন, কিভাবে তাদের সংযম ধরে রাখছেন। ঠিক ওই বললাম, ফরহাদ মাজার আমাদের সেদিন ওই মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যখন বলেছিলেন সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে এই অত্যাচারে গোটা বিশ্ব বাংলাদেশের নামে ছিছি করছে, যে সর্বধর্ম বৈঠকে সনাতন জাগরণী মঞ্চকে ডাকা হয় না সেই বৈঠকের মানেই থাকে না, এই কথাগুলো বলার পরেও যখন আমরা ভেতরে ভেতরে প্রবল স্বস্তি পেয়েছিলাম যে তার মানে ওখানেও তো মুক্ত মন, মুক্ত কণ্ঠ এখনও বেঁচে আছে। এটাই তো আশা, এটাই তো বাঙালির মনন। দুদিনের মধ্যেই ফরহাদ মাজার আমাদের যাবতীয় ভরসা ভেঙে চুরমার করে দিয়েছেন। আসলে বুঝিয়ে দিয়েছেন ওটা তার মুখোশ ছিল, তার মুখ কোনটা সেটা সেই বক্তব্যটা কাল আপনাদের শুনিয়েছি, আজকেও শোনালাম। কিন্তু আপনি জনাব ফিরহাদ হাকিম আপনিও একইভাবে ধাক্কা দিলেন। খুব দরকার ছিল কি এটা? দেখুন, ব্যক্তিগত না দলীয় কোন লক্ষ্যটা তার কাছে এই মুহূর্তে প্রাধান্য পেয়েছে আমি জানি না, কিন্তু এই বক্তব্য রাখার মধ্যে দিয়ে এমন একটা সময় চলছে সেখানে একটু তিনি হয়তো মন থেকে অন্য কিছু বোঝাতে চেয়েছেন, কিন্তু তার শব্দচয়ন, তার বক্তব্যের মধ্যে দিয়ে যদি দুটো সম্প্রদায়ই সামান্য হলে অস্বস্তির মধ্যে পড়ে যায় তাহলে তো শেষ পর্যন্ত সবাই মিলেই সমস্যায় পড়বে। যে সাধারণ মানুষ সব সময় আলটিমেটলি অস্বস্তিতে পড়ে, বিপদের মুখে পড়ে, তারাই তাই পড়বে। আমাদের কি মনে হয় জানেন, হ্যাঁ একটা জিনিস আমাদের সবার মনে থাকাটা খুব জরুরি। মনে করিয়ে দিই, বনে যখন আগুন লাগে না তখন শুধু ওই ছোট পশু পাখিরাই কি ক্ষতিগ্রস্ত হয়? সেই আগুনের আঁচ থেকে কিন্তু বড় বড় জন্তু জানোয়াররাও রক্ষা পায় না। এই সংবেদনশীল মুহূর্তে এর চেয়ে বড় অপরাধ একজন মহানাগরিক হিসেবে মনে হয় না হাকিম সাহেবের আর অন্য কিছু হতে পারে। দীঘাতে মমতা ব্যানার্জি যখন জগন্নাথের মন্দির করছে, হুমায়ুন তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদের কথা বলছে। বিজেপিও লাগবে না, এক তৃণমূলের মধ্যেই দুই বিভাজনের বন্দোবস্ত, তাতেও হচ্ছে না। এবার বিভাজনের রাজনীতি করার জন্য আরএসএস এর সুরে হয়তো মমতা ব্যানার্জির উৎসাহে ববি হাকিম বলে দিলে যদি বাড়তে সুবিধা হয়। ফিরহাদ হাকিম কোনো খারাপ কথা বলেননি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি, বলতে 5-7 বছরের মধ্যেই ওরা হয়তো 50% ক্রস করে যাবে, যদি সনাতনী হিন্দুরা বুঝতে না পারে। এই ভয়ঙ্কর একটা দিন আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলা থেকেও হিন্দুরা বিতাড়িত হবে। এই রকম আলটপকা মন্তব্য করে যদি হিন্দু রশ্মিতায় যদি বারবার তিনি আঘাত করেন তাহলে আমরাও কিন্তু যথাযোগ্য আমরা প্রত্যুত্তর দেব।
ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার। অনেকের অনেক স্বপ্ন আছে, আর ববি হাকিমের স্বপ্ন আছে। উনি প্রকাশ্যে বলেন, এটা ভালো কথা। এর আগে বলেছেন সবাইকে মুসলমান করতে হবে। সারা দুনিয়াতে ওনাদের যা অবস্থা, যেভাবে লোকে সন্দেহের চোখে দেখছে, এবং সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিতে মুসলমানরা যেভাবে নিজেদেরকে নিজেরা খুন করছে এবং সারা দুনিয়ার অবিশ্বাস অর্জন করেছে, সিরিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, তো এটা নিয়ে নিজেরা ভাবুন যে যারা আছেন তাদেরকে ঠিকঠাক রাখুন। সমাজের এক একটা শাখায়, এক একটা ধারায় এক এক রকম রীতি চালিত থাকে। একটি অনুষ্ঠানে তিনি সেগুলোর উপর দাঁড়িয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন। এর ওপর কোনো রাজনৈতিক মতামত দেওয়া যেতে পারে না। দেখলেন তো পরিস্থিতিটা কোথার থেকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে না? এই মুহূর্তে এই বিতর্কটা সত্যি কি খুব অভিপ্রেত ছিল? এড়ানো যেত না আরেকটু চিন্তা ভাবনা করলে? এমন একটা সময় যখন বাংলাদেশ থেকে নিত্য নতুন দুঃসংবাদ আসছে। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বিচারের নামে প্রহসন তো চলছেই। চট্টগ্রামে আবার একটা মন্দির ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের এক নেতাকে তুলে নিয়ে গিয়ে কোপানো হয়েছে, পরিবার মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে। তিনি মড়মড়। নোয়াখালীতে এক হিন্দু মহিলাকে জোর করে ধর্মান্তরণের অভিযোগ উঠেছে। হাসিনাকে সরিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার কথা খুব আস্ফালনের সাথে প্রচার করা হচ্ছিল, এটাই বোধহয় সেই নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার চেষ্টা যে হচ্ছে না, সেটা প্রমাণ করার একের পর এক সুযোগ কিন্তু মোহাম্মদ ইউনূসের হাতছাড়া হচ্ছে। জানেন তো, বাংলাদেশের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট কি বলছে জানেন? সেটাও তো তাকে চাপে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। অক্টোবর আর নভেম্বরে 31 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমেরিকা বলছে যে শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। এবার সেই সব বেগতিক দেখেই হয়তো ইউনূস সাহেব এখন দাবানলে শান্তি জল ছেটানোর মতো একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যর্থ চেষ্টা। তিনি আজ শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। তার মানে 1971-এ মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা মুছে ফেলার যাবতীয় চেষ্টা চলছিল, আপাতত তাতে কোথাও গিয়ে একটা বিরতি টানলেন মোহাম্মদ ইউনূস। নাকি টানতে বাধ্য হলেন। তিনি আজ মিরপুরে গিয়ে শহীদদের স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানেও তো তিনি জুতো পরেছিলেন কি ছিলেন না, সেই সমস্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তার প্রেস সচিব বলেছেন শহীদদের আদর্শেই বাংলাদেশ তৈরি করা হবে। খুব ভালো, কিন্তু শহীদ দিবস কি সেটা তো বোঝা প্রয়োজন। 1971-এর 14ই ডিসেম্বর পাকিস্তান বুঝে গেছিল যে তারা বাংলাদেশ ধরে রাখতে পারবে না, তাই আত্মসমর্পণের ঠিক 2 রাত আগে এই ঢাকা শহরে বেছে বেছে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল, যাতে বাংলাদেশ স্বাধীন হলেও জাতিকে দিশা দেখানোর মেধা না থাকে। তার 2 দিন পরেই বাংলাদেশ স্বাধীন হয়। এবার যদি শহীদ দিবস পালন করতে হয়, তাহলে তো স্বাধীনতা দিবসও নিশ্চয়ই পালন করবে মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। দ্বিতীয় স্বাধীনতা দিবসের 2 দিন আগে না হয় ঢাকা মেধাশূন্য হয়েছিল, তৃতীয় স্বাধীনতা দিবসের পরেও কি ঢাকা মেধাশূন্যতার দিকে এগোচ্ছে? হাসিনার তীব্র সমালোচক, ঘোর ভারত বিরোধী, রবীন্দ্র নিন্দুক বুদ্ধিজীবী একজন আছেন। অসম্ভব সব বক্তব্য রাখতেন রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক প্রমাণ করার জন্য, সালিমুল্লাহ খান। কিন্তু মুশকিল কি জানেন, সেই ভদ্রলোকও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা লুকোতে পারছেন। দেখুন, সাধারণত কোনো পালা বদলের পর না কোনো সরকারের এই প্রথম 6 মাসকে হানিমুন পিরিয়ড বলে। ইউনূসের ওপর তো ওই প্রথম 4 মাসেই যা দেখছি, সবার ওই হানিমুন পিরিয়ড ওভার, প্রেম টেম সব মুছে ধাঁ। আসলে ইউনূসের মাথাটা যারা খেয়েছেন তারা কুরসির নরম গদির স্বপ্নটা দেখিয়েছেন, কিন্তু চোড়া পেরেকের কথাটা বলেননি। সেটাই এখন ফুটছে। উইকিলিক্সের রিপোর্ট কি বলছে জানেন? 2007 সাল থেকেই নাকি মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ওই ক্ষমতায় আনার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। মানে একটা দীর্ঘমেয়াদী চক্রান্তের ফল এটা। সেই সময় মার্কিন বিদেশ সচিব ছিলেন হিলারি ক্লিন্টন, আর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। গ্রামীণ ব্যাংকের ব্যবসা বাড়াতেও নাকি মার্কিন সাহায্য পেয়েছিলেন ইউনূস, কারণ মুক্তিযুদ্ধের সময় থেকেই ঢাকায়
শেখ পরিবারকে আমেরিকান না পছন্দ, মুশকিল কি? জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে চলেছে, তার বিদেশ নীতিটা আবার একদম উল্টো। তিনি তো হোয়াইট হাউসে গৃহপ্রবেশের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানিয়ে বসে আছেন। আর ওদিকে মোহাম্মদ ইউনূস, তিনি তো ডেমোক্র্যাটদের কোলের ছেলে, ট্রাম্পকে হারাতে গাদা গাদা ডলার খরচা করেছিলেন। ট্রাম্প সেটা খুব ভালো মতো জানেন। এবার তিনি এখন ইউনূসকে টাইট দিতেই চাইতে পারেন, জানুয়ারিতে দায়িত্ব নেবেন। তাই জন্য মনে হচ্ছে তার আগেই সাধারণ নির্বাচনটা করাতে চায় বিএনপি, জামাতেরও তাই দাবি। ইউনূসও ভেতরে ভেতরে সেটাই এখন হয়তো ভেবে ফেলবেন, যা হবে জানুয়ারির মধ্যে করাই ভালো। হবে কি, ট্রাম্প কুর্সিতে বসার আগেই কাকে কুর্সিতে বসাতে চায় বলুন তো বাংলাদেশ? মানে এটার ব্যাপারেও কবে বসাবে, কাকে বসাবে, বাংলাদেশ কি আমেরিকার দিকে তাকিয়ে আছে নাকি? এদিকে আওয়ামী লীগ, তারা এতদিন ছিল না, মানে সবাই মিলে মনে হচ্ছে এই যে এখন যে রাজনৈতিক দাবিগুলো উঠতে শুরু করেছে না, রাজনৈতিক দলগুলো, এই বিএনপি, আওয়ামী লীগ, এরা সবাই, আওয়ামী লীগ তো টার্গেট হয়ে গেছিল, মুখ খুললেই মানে কি বাড়ির থেকে বেরোলেই টার্গেট হচ্ছিল। ইনফ্যাক্ট যত মানুষ মারা গেছেন সাম্প্রতিককালে বাংলাদেশে, তার অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী বা নেতা। এবার তারা এতদিন লুকিয়েছিলেন, কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে আবার তারাও এই ময়দানে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনা অজ্ঞাতবাস থেকে বার্তা দিচ্ছেন, এই যে সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তাগুলো দিচ্ছেন, তার মধ্যে কিন্তু এই সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দে যেরকম আছে, আর ঠিক একইভাবে আওয়ামী লীগ সমর্থকদের, তার দেশের ভেতরে থাকুন বা দেশের বাইরে, তাদেরও একত্রিত করার একটা চেষ্টা রয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এখন ছোট ছোট দলে ভাগ হয়ে ছোট ছোট মিছিল বার করছেন, কোনোভাবে তা আক্রমণ আসলেই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আর বিএনপিও, অন্তর্বর্তী সরকার, তারা কী করছে? তারা দুজনকে ব্যাঁকা চোখে দেখছে। ফলে রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে আপার হেড নেওয়ার বা সিংহাসনের গন্ধ পাওয়া বাঘের মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা করছে। এবার মাঝখানে বসে সাধারণ মানুষের কি হবে সেটা বাংলাদেশই ভাবুক।